This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, অভিষেককে পছন্দ নয় তাই তৃণমূল ছেড়েছেন, এটা তো অত্যন্ত স্পষ্ট করে শুভেন্দু বলে দিলেন। তার মানে কি? শুভেন্দু বিজেপির টানে নয়, অভিষেকের প্রতি রাগে দল ছেড়েছেন। অপশান হিসেবে বিজেপিকে উপযুক্ত মনে হয়েছিল, তাই জন্যে কি বিজেপিকে বেছে নিয়েছেন? দেখুন, শুভেন্দু তো নিজেই এই কারণের ক্রমান্বয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। প্রথমে অভিষেক, তারপর বিজেপি। ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, তার মধ্যে একটা চাহিদা তৈরি হয়েছিল, সেটা যেখান থেকে সাপ্লাই পেয়েছেন সেখান থেকে নিয়ে নিয়েছেন, এই তো ব্যাপার। এবার সেই শুভেন্দুকে ক্যাপ্টেন করার দাবি তুলছেন তথাগত রায়, অর্জুন সিংয়ের মতো নেতারা। তার কারণ কি? কারণ এটাও সত্যি কথা, শুভেন্দুই এই মুহূর্তে বাংলায় বিজেপির সেরা লড়াকু প্লেয়ার। কিন্তু শুভেন্দু আগেভাগেই জানিয়ে দিয়েছেন কোন ম্যাচ তিনি জেতাতে পারবেন, কোন ম্যাচ তিনি জেতাতে পারবেন না। এটা কিন্তু মানে অত্যন্ত বিচক্ষণ প্লেয়াররা বা কোচরা তারা এটা করেন। যখন চরম একটা ডিম্যান্ডের মধ্যে দিয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়, তারা বুঝতে পারেন যে এই প্রত্যাশার চাপটা তাদের গলায় কিন্তু ফাঁস হয়ে চেপে বসতে পারে। এই আগের থেকেই ফাঁস আলগা করার রাস্তাটাও কিন্তু শুভেন্দু অধিকারী খুলে রেখে দিলেন। আমি আবারও বলি, নৈহাটি, দালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতব না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয় মুসলিম লীগকে, মুসলিম লীগ 2 মমতা ব্যানার্জিকে। আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। একই সঙ্গে ভবিষ্যৎবাণী এবং একই সঙ্গে নিজের এসকেপ রুট দুটোই কিন্তু করে দিলেন শুভেন্দু অধিকারী, এবং একই সঙ্গে বিজেপি কোন রাস্তায় জিতবে সেটাও স্পষ্ট করে দিলেন। রাস্তা তো একটাই, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, দুটোর মাঝখানে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ। যখনই হিন্দু ভোট একত্রিত হবে তারা জিতবেন, আর যখনই মুসলিম ভোট যেখানে বেশি সেখানে তারা হারবেন। এটা নিয়ে আর কোথাও গিয়ে কোনো রকম রাগঢাক গুড়গুড় রাখছেন না, এবং এটা এমনভাবে এমন ভঙ্গিতে বলছেন, দেখাচ্ছেন মুসলিম ভোটটা একত্রিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে কীভাবে কোনো জায়গায় তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন, নির্ণায়ক ফ্যাক্টর। কিন্তু একই সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন তাহলে হিন্দুদেরও একত্রিত হতে হবে। এই হচ্ছে রাজনীতি। দেখুন, শুভেন্দু বলেছেন মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডেও সংখ্যালঘু ভোট বিজেপির বিরুদ্ধে গেছে। আরেকটা জায়গার কথা তো বলতে পারতেন, সেখানে তো অনেকগুলো উপনির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশ বলেননি, কিন্তু তার কারণ তিনি জানেন সেখানে গল্পটা একটু অন্যরকম, ওটাকে এক ব্র্যাকেটে নিয়ে এলে মুশকিল হয়ে যাবে। মোরাদাবাদের কুন্দারকি বিধানসভার আসনে বিজেপির রামবীর সিং জিতেছেন। এবার শুধু জিতেছেন না, 1,45,000 ভোটে জিতেছেন, মানে প্রায় 1.5 লাখ ভোট। এবার এটাও খুব বড় কথা না, উপনির্বাচনে কেউ এরকম বড় ব্যবধানে জিতলেন, জিততেই পারেন। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে ওই কেন্দ্রের জনবিন্যাসের মধ্যে। ওই কেন্দ্রে 65% বেশি হচ্ছে মুসলিম, সেখানে রামবীর সিং পেয়েছেন 76% ভোট। এবং শুধু সেটাও না, আরও একটা পরিসংখ্যান রয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যারা সবাই মুসলিম, 11 জন মুসলিম প্রার্থী, তাদের হারিয়ে তিনি জিতেছেন ওইভাবে মুসলিম অধ্যুষিত জায়গার থেকে। ভাবছেন তো কীভাবে? জাতপাতের হিসেবে কুন্দারকিকে 80,000 শাহেকজাদা রয়েছে। এবার শাহেকজাদা নামটা আপনাদের কাছে নতুন লাগছে, আমাদের নওসাদ সিদ্দিকিরা যেরকম ওই পীরজাদা, তেমনই হচ্ছে শাহেকজাদা। শাহেক কারা? মুসলিম রাজপুতরা। আর সমাজবাদী পার্টি যাকে প্রার্থী করেছিল সেই মোহাম্মদ রিজওয়ান একজন তুর্ক, মানে বহু প্রজন্ম আগে রিজওয়ানের পূর্বপুরুষ তারা তুর্কি ছিলেন। এবার রামবীর সিং নিজে রাজপুত, তাই মুসলিম যারা শাহেকজাদা তারা যেহেতু ওই রাজপুত মুসলিম, তাই আর একজন রাজপুতকে বেছে নিয়েছেন, অর্থাৎ রামবীর সিংয়ের হয়ে প্রচার করেছেন, রামবীর সিংকে ভোট দিয়েছেন। হ্যাঁ, এটা ঘটনা যে পাশাপাশি
তুর্ক আর ওবিসি মুসলিম ভোট ব্যাংকও রামবীর সিং ভেঙেছেন। এটাই তাদের কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট আর কি। বিজ্ঞাপন হিসেবে যদি এই কুন্দার্কিকে তুলে ধরতে হয় তাহলে কিন্তু এই পরিসংখ্যানটাই তুলে ধরবে বিজেপি। রামবীর সিংয়ের বিরুদ্ধে 11 জন সংখ্যালঘু প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সমাজবাদী পার্টি অবশ্য বলছে যে গায়ের জোরে জিতেছে, আরও অনেক কিছু, কিন্তু হতে পারে কিছু, কিন্তু সেটাতে ব্যবধান এতটা হওয়া সম্ভব? মানে যে জাতের সমীকরণে বিজেপির হিন্দু ভোট ব্যাংকে ভাঙন ধরানোর চেষ্টা করেন রাহুল অখিলেশরা, সেই জাতের সমীকরণেই যোগী আদিত্যনাথ মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরিয়ে দিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছেন, কোথাও না কোথাও গিয়ে জাত পাত অথবা ধর্মীয় মেরুকরণটা খুব জরুরি। শুভেন্দু ওই হারোয়া আর সিতাইয়ে কখনো জিতবেন না, ভবিষ্যতেও হারবেন বললেন, মানে আগাম হার স্বীকার করে নিচ্ছেন। কিন্তু সেটার মধ্যে দিয়ে তিনি তো বার্তাটাও দিয়ে গেলেন, কি হলে জিতবেন, কেন হলে জিতবেন না, কারা কি করছে। অথচ তার পার্টির ব্যালেন্স শিট বলছে বাংলার মুসলিম ভোট ব্যাংকে ভাঙনের সুফল কিন্তু বিজেপি পেয়েছে। এটা বলবেন না, তার কারণ এটা বললে নিজেদেরা যে ভোট কনসলিডেশন করেছেন এবং কেউ কেউ যে সংখ্যালঘু ভোটটাকে একত্রিত করেছে নিজেরা সুফল পাওয়ার জন্য, সেই ন্যারেটিভটা একটু কমজোরি হয়ে যাবে। অথচ বাস্তবে কিন্তু এই সংখ্যালঘু ভোট ভাগাভাগির তত্ত্বটাও রয়েছে। এই যে মালদা উত্তর, সেখানে সংখ্যালঘু ভোট 45%, রায়গঞ্জ সংখ্যালঘু ভোট 46%। 2019 আর 2024 পরপর দুটো লোকসভা নির্বাচনেই কিন্তু ওই দুই কেন্দ্রেই বিজেপি জিতেছে। কারণ হিসেবে ধরা হচ্ছে যে দুটো জায়গাতেই তখন ওই বাম আর কংগ্রেস জোট লড়েছিল, তারা মুসলিম ভোটটা কেটে নিয়েছে। তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকের থেকে ভোট ভাগ হয়েছে। এবার তাতে ওই দুটো দলের কোনো লাভ হয়নি, কিন্তু নিজেদের মানে এটা তৃণমূলের লোকজন ভাববেন যে ওরা নিজেদের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছে। আর মাঝখান থেকে ওই জিতে বেরিয়ে গেছে বিজেপি। কংগ্রেস মালদা দক্ষিণে জিতেছে বটে, কিন্তু বহরমপুরেও তো হেরে গেছেন অধীর চৌধুরী। অর্থাৎ বিজেপিকে রুখতে সংখ্যালঘু সমাজ এক হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, এটা বললে তার ব্যাখ্যা হিসেবে এই যে গোটা জায়গাটা তারা তুলে ধরতে পারেন বিভিন্ন জায়গা, এই যেরকমভাবে হাড়োয়ার কথা তুলে ধরলেন। কিন্তু তারপরেও কোন অঙ্কে তারা জিতবেন সেটারও কিন্তু ওই ভাগাভাগিরই অঙ্ক। এবারের বিধানসভা উপনির্বাচনে বাম আর কংগ্রেস জোট হয়নি, দুদলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে ভোটের ক্ষেত্রে এরা জোট করুক চাই না করুক, বাম বা কংগ্রেসের কোনো লাভও নেই, ক্ষতিও নেই, যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। কিন্তু তৃণমূলের সঙ্গে যদি কংগ্রেসের জোট হয় তাহলে কিন্তু দু দলেরই লাভ হতে পারে, মানে তৃণমূলের এবং কংগ্রেসের। তৃণমূলের লাভ কি? মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে মুসলিম ভোটটা ভাগ হওয়ার আশঙ্কা কমবে, নিজেদের ওই মুসলিম ভোট ব্যাংকটা অটুট থাকবে, তাতে বিজেপির আসন কমবে। কংগ্রেসের লাভ, তারা যে আসনগুলোতে শক্তিশালী সেখানে তৃণমূল প্রার্থী দেবে না, ফলে একের বিরুদ্ধে একের লড়াইয়ে কংগ্রেসের জয়ের সম্ভাবনাটা বেড়ে যাবে। তারা যা হয় 0 বা যা একটা লোকসভায় 1, সেখান থেকে ভবিষ্যতেও তারা একটু বাড়ার কথা ভাবতে পারবেন এবং সবথেকে বড় কথা জয়ী পক্ষে থাকবেন। তাই উপনির্বাচনের ফল বেরোনোর পরই কিন্তু দেখবেন তৃণমূল শিবির থেকে কংগ্রেসের দিকে বার্তা যাচ্ছে। মানে আমি একটা জিনিস দেখলাম জানেন তো, জাস্ট এই উপনির্বাচনগুলোর ফল বেরোলো আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন বার্তা সবই কিন্তু ওই 2026-এর দিকে তাকিয়ে সেগুলো বাজারে আসতে শুরু করলো। সেটা নেতা বদলের বার্তাই হোক বা দল বদলের বার্তা, শিবির বদলও বলতে পারেন, জোট বদলও বলতে পারেন, জোট বাঁধাও বলতে পারেন। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ঐক্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন যে জাতীয় রাজনীতিতে সকলে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে। এবার দেখুন, প্রাথমিকভাবে মনে হবে এটাই তো স্টান্স ছিল, এটাই তো বলছিল, এই ইন্ডিয়া ঐক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই তো চেয়েছিল সবাই, তৃণমূল তো সেটাই প্রথম থেকে বলে এসছে।
সে একই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদের নতুনত্ব কী আছে? আছে একটাই, টাইমিং। মানে 26-এর দরাদরির প্রথম চালটা কল্যাণকে দিয়ে তৃণমূল চেলে দিলে, বা 26-এর লড়াইটা কোথায়? বাংলায়। এটা কিন্তু জাতীয় স্তরে না, কিন্তু জাতীয় স্তরে বড় দাদা হওয়ার দাবি জানানো মানে সেটা এখানে গিয়ে প্রভাব পড়বে। কংগ্রেস জাতীয় স্তরে মানবে না দাবিটা, কিন্তু দরদস্তুত্ব চালাতে হবে। ফলে একটা সময় বাংলায় হয়তো তৃণমূলের ফর্মুলাটা মেনে নিতে রাজি হবেন রাহুল গান্ধী। ওই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ, এটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পেছনের গল্প? যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত। নিশ্চিতভাবে কংগ্রেস বড় দল, তাকে গুরুত্ব সম্মান তৃণমূল কংগ্রেস দেয়। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট ভালো সম্পর্ক। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। অপোজিশন প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসের লিডারশিপটা কোথাও বিজেপিকে আটকাতে পারছে না, তাহলে যারা আটকাতে পারছে তাদের অভিজ্ঞতা এবং তাদের ফেসটা সামনে রাখলে বোধহয় সেই অভিজ্ঞতা বেশি কাজে লাগানো সম্ভব। আগামী দিনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটের কোনো শরিকের সঙ্গে চলতে, তাদের সঙ্গে এগোতে আমাদের কোথাও কোনো রকম আপত্তি নেই। ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে আমরা মনে করি আমরা অলওয়েজ আগ্রহী ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে পথ চলতে। বিধানসভা ভোটের এখনও ঢের দেরি। এতে তৃণমূল তারা কিন্তু এই এখন থেকে বার্তা দিয়ে রাখার একটাই মাত্র কারণ যত দিন যাবে, চাপ যত বেশি চলবে, ততই তো মনোবল কমবে। চাপে পড়লে তো নমনীয় হওয়ার সম্ভাবনাটা তত বেশি, জাতীয় স্তর থেকে এই প্রাদেশিক স্তর অবধি। তাতে কংগ্রেসকে হয়তো কম সংখ্যক আসনে রাজি করানোর সম্ভাবনাটা বেড়ে যাবে। এই চাপ তো শুরু হয়ে গেছে, এবং চাপ কিন্তু শুধু মৌখিক চাপ না, কাজের দিক থেকেও চাপ। দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া ঐক্যের বৈঠক ছিল, সেখানে কিন্তু তৃণমূল যোগ দেয়নি। চাপ। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল জাতীয় কর্মসমিতির বৈঠকে ব্যস্ত ছিলেন, কিন্তু আর কেউ তো যেতে পারতেন প্রতিনিধি হিসেবে, কোনো সাংসদকে পাঠানো হয়নি। কেন? দুটো কারণ। লোকসভা নির্বাচনে কংগ্রেসের মূল ফোকাস কোনটা? আদানি বিতর্ক। কারণ সেটা রাহুল গান্ধীর ফেভারিট ইস্যু, তিনিই তুলছেন, তিনিই বলছেন। তৃণমূল কিন্তু আদানি নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি, বিরাটভাবে মুখও খোলেনি। তাহলে তারা অন্য কিছু চাইছে। এবার তার কারণটা তৃণমূল সম্ভবত আদানি নয়, তারা চাইছে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা, সেটাই সামনে আসুক। এটাতে তাদের এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা আছে সেটাকে অটুট রাখাটা অনেক সুবিধা হবে। ফলে জাতীয় স্তরের অবস্থানগত দিকটাও তারা এই রাজ্যে তাদের নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করার দিকে লক্ষ্য রেখেই করতে চাইছে। সেটাই তো তারা বলেছে ওখানে। সেই জন্যই সেটাকে যদি তারা কোথাও কংগ্রেসকেও নিজেদের পথে নিয়ে নিতে পারে, দুটো জিনিস হবে। এক, যেটা রাহুল গান্ধীর পছন্দ, সেই রকম একটা বিষয়কে চাপা দিয়ে তাদের পছন্দ উঠে এলো, দাদাগিরি কমপ্লিট। এক। আর দুই, ওই এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দেওয়া যাবে, গোটা দেশে বিরোধীদের আমরা তোমাদের পাশে দাঁড়ানোর জন্য একত্রিত করেছি। এই বিষয়টা, এই অঙ্কটা কংগ্রেস নেতৃত্বও বোঝেন না, সেটাও না, তারা বোঝেন, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই তারাও জানেন যে এই দরাদরিটা এখন চলবে। তবে হ্যাঁ, তৃণমূলের তরফ থেকে কিন্তু এই ওয়াকফ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়ার তাগিদটা অনেক অনেক বেশি, এবং তারা এই বিষয়ে রীতিমতো অ্যাগ্রেসিভ। এই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ রেখেছেন। চিৎকার চেঁচামেচি, রক্তারক্তি কি হয়নি। 30শে নভেম্বর রানী রাসমণি রোডেও তো এই নিয়ে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেল।
তাতেও তো বক্তব্য রাখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে বিধানসভাতে যেরকম ওয়াকফ সংশোধনী বিরোধী প্রস্তাব পাশ করানোর ভাবনা চিন্তা রয়েছে, ঠিক একইভাবে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে নিয়ে এসে তার মুখ থেকে বক্তব্য বলিয়ে এই বার্তাটাই তো সংখ্যালঘুদের দেওয়া। ওখানে আপনারা তো জানেন না, আপনারা খবর টবর পড়ে শোনেন কে কী বলেছেন, কে কী করেছেন। আসলে কিভাবে লড়াই করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সংসদীয় কমিটিতে, এবার সেটা তার মুখ থেকেই শুনুন। কারণ ঘোড়ার মুখ থেকে খবর পেলে সেটা কিন্তু অনেক বেশি জোরালো হয়, লোকের মনে বিশ্বাসটা। এবার এটা যদি হয়, কংগ্রেসের কী হবে? তাদের যেটুকুনি সংখ্যালঘু ভোট ব্যাংক আছে সেটাও কি আরেকটু লঘু হয়ে যাবে? তা যদি হয়ে যায়, জোট করার মতো আর কিছু পড়ে থাকবে কি? মানে এই বার্তাটা যত বেশি যাবে, তাহলে কংগ্রেসেরও অন্যরকম ভাবার মতো আর কোনো অপশান পড়ে থাকবে কি? না, 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন। এবার হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে ওয়াকফ নিয়ে। কারণ হচ্ছে ওয়াকফটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত, মুসলিমদের মন পেতে হবে। সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, জানে কত কী করছিল, সে ধরনের দেখাবে। শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত তারা যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন লেজিসলেচার। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে। কিছুই হবে না, যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম, হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। দেখুন, ওয়াকফ সভা ছাড়াও 30শে নভেম্বর আরও একটা কর্মসূচি রেখেছে তৃণমূল কংগ্রেস, অপরাজিতা বিল। এটাকে যত দ্রুত বলবৎ করা যায় করতে হবে, এই দাবি নিয়েই তো মহিলা তৃণমূল কর্মীরা মিছিল করবেন সেদিন। তার মানে তো ডাক্তারদের বিষয়টাকে তুলে ধরা, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা কতটা সচেতন, কতটা সিরিয়াসলি ভাবছেন, এই বার্তাটাই তো শিক্ষিত মধ্যবিত্তের কাছে পৌঁছে দিতে যায় তৃণমূল। কিন্তু সেই দিন একটু দেখুন খেয়াল করে, ওই দিনের অন্য কোনো কর্মসূচি নেই তো, খেয়াল করে দেখলে চমকে উঠবে। ওদিনই 1000 ডাক্তারের সাথে অভিষেকের সম্মেলন করার কথা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক কর্মসূচির দিনই দল একই সঙ্গে দুখানা বার্তা নিয়ে এলো, দুটো উদ্যোগ, দুটো কর্মসূচি, একটা ওয়াকফ আর একটা ডাক্তার। মানুষ কার কথা শুনবে, কার সঙ্গে থাকবে? কল্যাণ না অভিষেক? মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিটিংয়ে বলেছেন দলের ভেতর কোনো আলাদা আলাদা না, প্রত্যেককে এক হয়ে চলতে হবে। আগামী দিন অনেক নির্বাচন এবং একাধিক কর্মসূচি রয়েছে, আলাদা আলাদা করে চললে অনেক সমস্যা তৈরি হবে। তাই দলকে এক হয়ে সব কাজ করতে হবে এবং রাজনৈতিকভাবে একাধিক কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। এবার এই বক্তব্যের সঙ্গে অভিষেকের ডাক্তারি সম্মেলনের কোনো সম্পর্ক রয়েছে নাকি? অভিষেকের কথা কারা শুনবে সেটাও কি দল ঠিক করে দিচ্ছে? দেখুন, ন্যাশনাল ইস্যুতে দলের তরফে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরও 5 জনের সঙ্গে অভিষেকও বক্তা দিল্লিতে। এবার মুখপাত্র কথাটা যদি নাও বলি, তার মানে কি অভিষেক রাজ্যের ইস্যুতে কিছু বলবেন না, আবার তিনি একাধিক কর্মসূচি আলাদা আলাদা চলবে না, মানে
অভিষেক যে কর্মসূচিটা করছিলেন ডাক্তারদের নিয়ে, দলই যখন ওই ডাক্তারদের নিয়ে আবার কর্মসূচি করছে, ওই অপরাজিতা বিল নিয়ে পথে নামছে, তাহলে তো এটা দুটো আলাদা আলাদা কর্মসূচি হয়ে গেল। তাহলে কি সেটা যাতে না হয় তারই একটা প্রচ্ছন্ন বার্তা। এবার এই বার্তাগুলো যদি দেওয়া হয় তাহলে বার্তাটা কার এবং বার্তাটা কাকে, এটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে যারা অভিজ্ঞ, যারা নেতৃস্থানীয়, তারা বলবেন, কিন্তু যে যে জায়গাগুলো করবে সেটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি এই যে এখানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। আমাদের সকলকেই তো বেঁধে দিয়েছেন। তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবো না। যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখেন কোথায় কি বলতে। তৃণমূলের আপনারাই বললেন ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। এ তো তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির দেখার উচিত যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের দিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামের দিন কেন মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম। দেখুন তার মানে কি দাঁড়ালো, বাংলার রাজনীতির দুই প্রধান দল তৃণমূল আর বিজেপি দুরকমভাবে একটা সংকটকে মোকাবিলা করার চেষ্টা করছে। বিজেপি 26-এর আগেও নড়বড়ে, আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাশটা টাইমলি আরেকবার ধরে ফেললেন। দেখুন মহাভারতে না পাশা খেলা আর কুরুক্ষেত্রের মাঝের সময়টার কথা খুব মনে পড়ে যাচ্ছে, জানেন তো। মহাভারতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা কতদিন হয়েছিল? 18 দিন। আমাদের কাছে কুরুক্ষেত্র মানেই ভোট, মানে ভোট মানেই কুরুক্ষেত্র, আপনারা জানেন। রাজনীতির কুরুক্ষেত্র এই মুহূর্তে আমাদের কাছে 26-এর বিধানসভা। মোটামুটি এটা হিসেব করে দেখুন, 2026-এর মে মাসের মধ্যে আমরা বাংলার মসনদের পরবর্তী সরকারের নাম জেনে যাব। এটা নভেম্বরের শেষ। ডিসেম্বর মাস পেরিয়ে গেলে হাতে থাকছে 25 সালের 12 মাস, ডিসেম্বর ধরে 13 মাস, তারপর 26-এর মে, মানে আরও 5 মাস। 13 আর 5-এ ওই 18 মাসই ঠিক বাকি। আমাদের অনেক কিছুই 18 মাসে বছর বলি আমরা, তাই না? এখানেও তো 18 মাস, অর্থাৎ ভোটের বছর এটা। কিন্তু ভোটের ওই বাকি 18 মাস কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধের মতোই কিন্তু টান টান নাটকীয়তার যে লড়াই, মানে সাসপেন্সের মধ্যে চলবে, সেটা কিন্তু বুঝতে পারছি। তাই এখন থেকেই সবাই যে যার অস্ত্রে শান দিতে শুরু করে দিয়েছেন। যুদ্ধে জিততে গেলে কিন্তু অস্ত্র প্রয়োজন, আর বড় যুদ্ধের জন্য অনেক দিন আগের থেকে অস্ত্র ভাণ্ডার মজুত করাটা জরুরি। এই অস্ত্র কিন্তু আবার দু রকমের, একটা কৌশলগত অস্ত্র আর একটা পিওর অস্ত্র, মানে হাতিয়ার। এটা তো আমরা প্রত্যেক, মানে যারা আমরা বাংলার ভোট দেখেছি, বাংলার ভোটের সময়, বাংলার ভোট পরবর্তী হিংসা সব দেখেছি, তাদের কাছে জলের মতো পরিষ্কার। এবার ফিবারের ভোটে এই দুয়েরই কিন্তু ব্যবহার একদম ব্যাপক হারে টের পাওয়া যায়। ভোট যত এগিয়ে আসে তত এই সমস্ত ধরনের অস্ত্রশস্ত্রগুলো বেরিয়ে আসে, একেবারে দেশি বিদেশি সশস্ত্র লড়াই যাকে বলে। আর দেখুন মহাভারতের মতো আমাদেরও সব ধরনের চরিত্র রয়েছে। এবার সব চরিত্র কাল্পনিক বললেও অস্ত্রধারী অর্জুনও তো আছে আমাদের। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই এই অর্জুনও 18 মাস আগের থেকে অস্ত্রের কথা বলে দিয়েছেন। মানে তিনি যে বিদ্যায় পারদর্শী সেটার কথাই কি তিনি বললেন? মানে নর্মালি তো তাই হয়, যিনি যে বিদ্যায় পারদর্শী সেই বিদ্যার বড়াই তো করেন। যাই হোক, এই অর্জুনেরও কিন্তু মানে আমাদের মহাভারতের যে রথী মহারথীরা এই মুহূর্তে রাজনৈতিক কুরুক্ষেত্রের জন্য মহড়া নিচ্ছেন, তাদের কারোরই কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা খুব একটা কম নয়।